কল্পনা করুন, আপনি একটি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। চারপাশ একদম শুনশান। হঠাৎ করে আপনার মনে হলো পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আপনি কিন্তু ঘুরে তাকাননি। কোনো প্রমাণও আপনার কাছে নেই। কিন্তু আপনার গায়ের লোম খাড়া হয়ে গেল। বুক দরপড় করতে লাগলো এবং আপনার অবচেতন মন আপনাকে চিৎকার করে বলল, পালাও! আপনি দৌড় দিলেন। আর ঠিক পরের মুহূর্তেই একটি নিশ্চিত বিপদের হাত থেকে আপনি বেঁচে গেলেন। যুক্তি বা বুদ্ধি খাটানোর আগেই আপনার শরীর কিভাবে বুঝলো যে সেখানে বিপদ ছিল? কিংবা অন্য একটি কথা চিন্তা করুন। আপনি মাসের পর মাস ধরে একটি ব্যবসা বা ক্যারিয়ারের সিদ্ধান্ত নিয়ে ভাবছেন। ইন্টারনেট ঘাঁটছেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন, খাতা কলমে লাভ ক্ষতির হিসাব করছেন। কিন্তু মনের ভেতর কোনো শান্তি পাচ্ছেন না। অথচ হঠাৎ একদিন একজন অভিজ্ঞ মানুষের সাথে আপনার দেখা হলো। তিনি মাত্র 1 সেকেন্ড আপনার আইডিয়াটার দিকে তাকালেন, একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং চোখের পলকে বলে দিলেন, এটা কাজ করবে না। এবং পরবর্তীতে দেখা গেল তার কথা অক্ষরে অক্ষরে সত্যি হলো। তাহলে কি আমরা এত বছর ধরে যে জিনিসটাকে চিন্তা ভাবনা করা বা গবেষণা করা বলে এসেছি, তার কোনো মূল্য নেই? আমাদের সমাজ, আমাদের পরিবার সবসময় আমাদের শিখিয়েছে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হুটহাট করো না, সময় নাও, ঠান্ডা মাথায় ভাবো, সব তথ্য জোগাড় করো, তারপর পা বাড়াও। কিন্তু ম্যালকম গ্ল্যাডওয়েল তার জীবন বদলে দেওয়া বিখ্যাত বই ব্লেঙ্ক দ্য পাওয়ার অফ থিঙ্কিং উইদাউট থিঙ্কিং এ এই চিরন্তন ধারণাকে একদম গুড়িয়ে দিয়েছেন। তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখিয়েছেন যে অনেক সময় মাসের পর মাস ধরে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে মাত্র 1 বা 2 সেকেন্ডে নেওয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত অনেক বেশি সঠিক, নিখুঁত এবং শক্তিশালী। হ্যালো অল অফ মাই বিউটিফুল লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ড। আজ আমরা জানবো মানুষের মাথার ভেতরে এই সুপার কম্পিউটারটি কিভাবে কাজ করে। আমরা জানবো কিভাবে আমরা না ভেবেই একদম সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কখন এই চোখের পলকের সিদ্ধান্ত আমাদের জীবনের চরম বিপদে ডেকে আনতে পারে। আপনি যদি আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে 1 ধাক্কায় 10 গুণ বাড়িয়ে দিতে চান, তবে একটি সেকেন্ড স্কিপ না করে পুরো অডিও বুকটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। গল্পটা শুরু করা যাক ক্যালিফোর্নিয়ার বিখ্যাত গেটি মিউজিয়ামের একটি অবিশ্বাস্য সত্য ঘটনা দিয়ে। 1983 সালের কথা। মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে একজন আর্ট ডিলার এলেন। তার কাছে একটি অত্যন্ত দুর্লভ প্রাচীন গ্রিক মার্বেল মূর্তি ছিল, যাকে বলা হয় কোরস। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর এই মূর্তিটির দাম চাওয়া হয়েছিল প্রায় $1 কোটি। মিউজিয়াম কর্তৃপক্ষ কিন্তু বোকা ছিল না। তারা হুট করে টাকা দিয়ে দেয়নি। তারা দীর্ঘ 14 মাস ধরে পৃথিবীর সেরা সেরা আইনজীবী, বিজ্ঞানী, এক্স-রে এবং ভূতত্ত্ববিদদের দিয়ে মূর্তিটি পরীক্ষা করালো। মূর্তির গায়ের মার্বেল পাথরটি কোন অঞ্চলের, সেটার বয়স কত, তার উপর জমে থাকা ক্যালসিয়ামের স্তরটি আসল কিনা, সবকিছু ল্যাবরেটরিতে নিখুঁতভাবে যাচাই করা হলো। বিজ্ঞান ও আইনের সমস্ত রিপোর্টে দেখা গেল মূর্তিটি শতভাগ আসল। মিউজিয়াম কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত হয়ে মূর্তিটি কিনে নিল। কিন্তু আসল টুইস্টটা ঘটল এরপর। মূর্তিটি যখন মিউজিয়ামে প্রদর্শন করা হলো, তখন বিশ্বের কয়েকজন বড় বড় শিল্প বিশেষজ্ঞ সেটি দেখতে এলেন। এদের মধ্যে একজন ছিলেন প্যাদেরিক জেরি, যিনি ইতালির একজন নামকরা আর্ট হিস্টোরিয়ান। জেরি যখন মূর্তিটির সামনে দাঁড়ালেন, তার চোখ মূর্তিটির আঙ্গুলের দিকে গেল। মাত্র 1 সেকেন্ড। চোখের একটা পলক ফেলতেই তার অবচেতন মনে একটা তীব্র ধাক্কা লাগলো। মনে হলো এখানে কিছু একটা গড়বড় আছে। তিনি কোনো বৈজ্ঞানিক যুক্তি দিতে পারছিলেন না, কিন্তু তার ভেতরের অনুভূতি চিৎকার করে বলছিল, এই মূর্তিটি প্রাচীন গ্রিকদের হতেই পারে না। এরপর এলেন টমাস হোবিং, যিনি নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামের প্রাক্তন ডিরেক্টর ছিলেন। তিনি মূর্তিটি দেখা মাত্রই তার মুখ থেকে একটা শব্দ বের হয়ে এলো, ফ্রেশ। অর্থাৎ তার মনে হলো মূর্তিটি মাত্র কিছুদিন আগে বানানো হয়েছে, এটি কোনোভাবেই 1000 বছরের পুরনো হতে পারে না। বিজ্ঞানীরা দীর্ঘ 14 মাস ল্যাবরেটরিতে গবেষণা করে যে মূর্তিটিকে আসল বলে স্যাটিসফাইড করছিলেন, পৃথিবীর সেরা আর্ট বিশেষজ্ঞরা মাত্র 1 সেকেন্ডের দেখা সেটাকে নকল বলে ঘোষণা দিলেন। পরবর্তীতে মিউজিয়াম কর্তৃপক্ষ যখন আবার নতুন করে তদন্ত শুরু করলো, তখন দেখা গেল যে বিশেষজ্ঞরা যা 1 সেকেন্ডে ধরেছিলেন সেটাই ঠিক হয়েছে। মূর্তিটি আসলে রোমের একটি আধুনিক জালিয়াত চক্রের তৈরি করা একটি মাস্টারপিস নকল মূর্তি ছিল। বিজ্ঞানীরা যা 14 মাসে পারলেন না, বিশেষজ্ঞরা তা 1 সেকেন্ডে কিভাবে পারলেন?
ম্যালকম গ্রেডওয়েল বলেছেন। এখানেই কাজ করছে মানুষের মনের একটি বিশেষ ক্ষমতা, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় থিন স্লাইসিং। সহজ কথায় থিন স্লাইসিং কি? ধরুন আপনার সামনে একটা বিশাল রুটি আছে। আপনি পুরো রুটিটা না খেয়ে যদি তার থেকে খুব পাতলা একটা স্লাইস বা টুকরো কেটে মুখে দেন, আপনি কিন্তু বুঝে যাবেন পুরো রুটিটার স্বাদ কেমন। ঠিক একইভাবে আমাদের অবচেতন মন কোনো একটা বিশাল বা জটিল পরিস্থিতির একটা অত্যন্ত ছোট অংশ বা পাতলা টুকরো দেখে পুরো বিষয়টি সম্পর্কে একদম নিখুঁত সিদ্ধান্তে পৌঁছে যেতে পারে। আমাদের অবচেতন মন হলো পর্দার আড়ালে থাকা এক নীরব প্রফেসর। যখনই আমরা কোনো নতুন মানুষের সামনে যাই বা নতুন কোনো বিপদে পড়ি, আমাদের সচেতন মন সজাগ হওয়ার আগে অবচেতন মন অতীতে ঘটে যাওয়া আমাদের হাজার হাজার অভিজ্ঞতা, স্মৃতি এবং শিক্ষার ডেটাবেস সেকেন্ডের এক ভগ্নাংশে স্ক্যান করে ফেলে। এরপর বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাটার্নটি খুঁজে বের করে আমাদের শরীরে একটা সংকেত পাঠায়, যাকে আমরা বলি ইনটুইশন বা গাট ফিলিং। বন্ধুরা, এই যে থিন স্লাইসিং বা অবচেতন মনের ক্ষমতার কথা বলছি, এটা কিন্তু কোনো অলৌকিক বিষয় নয়। এটা আমাদের মস্তিষ্কের একটা অত্যন্ত যৌক্তিক মেকানিজম। আমাদের মগজে মূলত দুইটি মন কাজ করে। প্রথমটি হলো আমাদের সচেতন মন। এটি খুব ধীর গতির। এটি কাজ করতে সময় নেয়, লজিক খোঁজে, তথ্য বিশ্লেষণ করে। যেমন আপনি যখন গণিতের কোনো কঠিন সমাধান খুঁজছেন বা কোনো যুক্তিপত্রের প্রতিটি লাইন গুটিয়ে গুটিয়ে পড়ছেন। আর দ্বিতীয়টি হলো আমাদের অবচেতন মন। এটি হলো এক সুপারফাস্ট অটোমেটিক সফটওয়্যার। এটি কোনো চিন্তা ভাবনা ছাড়াই সরাসরি অ্যাকশনে চলে যায়। যখন আপনার চোখের দিকে কোনো পোকা উড়ে আসে, আপনার সচেতন মন কিন্তু হিসেব করে না যে পোকাটার গতিবেগ কত বা কখন চোখ বন্ধ করতে হবে। তার আগে অবচেতন মন চোখের পাতা বন্ধ করে দেয়। ম্যালকম গ্ল্যাডওয়েল এই অবচেতন মনের ক্ষমতা বোঝাতে গিয়ে মনোবিজ্ঞানী জন গটম্যানের একটি যুগান্তকারী গবেষণার কথা উল্লেখ করেছেন। জন গটম্যান সিয়াটলে একটি লাভ ল্যাব বা ভালোবাসার গবেষণাগার তৈরি করেছিলেন। সেখানে তিনি হাজার হাজার বিবাহিত দম্পতিকে ডেকে আনতেন এবং তাদের জীবনের কোন একটি সাধারণ বিষয় নিয়ে 15 মিনিট কথা বলতে বলতেন। যেমন ধরুন, ঘরের পোষা কুকুরটাকে কে খাওয়াবে বা ছুটির দিনে তারা কোথায় ঘুরতে যাবে। গটম্যান এবং তার টিম সেই 15 মিনিটের কথোপকথনের ভিডিও ক্লিপগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতেন। তারা দেখতেন স্বামী বা স্ত্রী কথা বলার সময় চোখের ইশারা কেমন করছে, ঠোঁটের কোন কতটুকু বাঁকা হচ্ছে, তাদের হার্টবিট বা ফিটের ঘামের পরিমাণ কেমন বাড়ছে। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার কি জানেন? জন গটম্যান একটি দম্পতি মাত্র 3 মিনিটের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে বলে দিতে পারতেন যে আগামী 15 বছর পর তাদের ডিভোর্স হবে কিনা। এবং বছরের পর বছর ট্র্যাকিং করে দেখা গেছে গডম্যানের এই ভবিষ্যৎবাণী 95% ক্ষেত্রে হুবহু মিলে যেত। গডম্যান কিন্তু এই দম্পতির হানিমুনের ছবি দেখতে চাননি, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানতে চাননি। তিনি শুধু 3 মিনিটের একটা ছোট্ট স্লাইস পর্যবেক্ষণ করেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন যে দীর্ঘস্থায়ী সম্পর্কের অবক্ষয় বোঝার জন্য হাজারটা তথ্যের প্রয়োজন নেই। যদি স্বামী স্ত্রীর কথোপকথনের মধ্যে মাত্র একটি বিশেষ প্যাটার্ন খুঁজে পাওয়া যায়, যাকে তিনি বলছেন কন্টেম্পট বা অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্য, তবে বোঝা যায় এই সম্পর্ক টিকবে কিনা। যখন একজন সঙ্গী আরেকজনের কথার জবাবে চোখ উল্টায় বা বাঁকা হাসি হাসে, তখন অবচেতন মন ধরে নেয় যে এখানে আর সম্মান অবশিষ্ট নেই। এই উদাহরণটি আমাদের শেখায় যে সম্পর্কের সত্য উন্মোচনের জন্য আমাদের সবসময় বিশাল তথ্যের সাগরে ডুব দিতে হয় না। সঠিক প্যাটার্নটি চিনতে পারলে মাত্র কয়েক সেকেন্ডের পর্যবেক্ষণই যথেষ্ট। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে যারা এই অডিও বুকটি শুনছেন তাদের মনে হতে পারে, বাহ, তাহলে তো খুব ভালো কথা, এখন থেকে কোনো বিষয় পড়াশোনা বা চিন্তা ভাবনা করা দরকার নেই, প্রথম দেখায় মনে যা আসে ধুমধাম সে সিদ্ধান্ত নিয়ে নেব। থামুন, এখানে ম্যালকম গ্ল্যাডওয়েল আমাদের সবচেয়ে বড় সাবধানবাণী শুনিয়েছেন। লেখক দেখিয়েছেন যে এই চোখের পলকে সিদ্ধান্ত বা থিন স্লাইসিং যেমন আমাদের বাঁচায়, ঠিক একইভাবে এটি আমাদের জীবনের চরম বিপর্যয়, এমনকি কারো মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। একে তিনি বলেছেন দ্য ডার্ক সাইড অফ ব্লিঙ্ক বা ব্লিঙ্কের অন্ধকার দিক। আমাদের অবচেতন মন যেহেতু খুব দ্রুত কাজ করে, তাই এটি আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার, ভয়, বর্ণবাদ এবং আমাদের অতীত জীবনের নেতিবাচক অভিজ্ঞতা দ্বারা খুব সহজে দূষিত বা প্রভাবিত হতে পারে। যখন আমাদের অবচেতন মন কোনো ভুল তথ্যের উপর ভিত্তি করে 1 সেকেন্ডে সিদ্ধান্ত নেয়, তখন তার ফলাফল হয় খুবই ভয়াবহ। এর সবচেয়ে বড় এবং মর্মান্তিক উদাহরণ হলো 1999 সালের নিউ ইয়র্কের আমাদু দিয়ালো হত্যাকাণ্ড। আমাদু ছিলেন গিনি থেকে আসা 22 বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক।
তিনি কোনো অপরাধী ছিলেন না, নিউ ইয়র্কের একটি সাধারণ হকার ছিলেন। একদিন গভীর রাতে তিনি তার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফ্রেশ বাতাস খাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই এলাকা দিয়ে পুলিশের একটি স্পেশাল ক্রাইম ইউনিটের গাড়ি যাচ্ছিল। গাড়িতে ছিলেন 4 জন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। হঠাৎ তাদের চোখ পড়ল আমাদের উপর। আমাদু ভয় পেয়ে গিয়েছিল। তিনি সিঁড়ি বেড়ে উপরে উঠে নিজের ঘরের দরজার দিকে যেতে লাগলেন। পুলিশ অফিসাররা চিৎকার করে বললেন, দাঁড়াও, তোমার হাত দেখাও। আমাদু ইংরেজি ভালো বুঝতেন না। তিনি ভয় পেয়ে পকেট থেকে তার মানিব্যাগটি বের করার চেষ্টা করছিলেন, যাতে পুলিশকে তার আইডি কার্ড বা পরিচয়পত্র দেখাতে পারেন। কিন্তু সেই অন্ধকার রাতে মাত্র 1 সেকেন্ডের একটি ভগ্নাংশের শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের অবচেতন মন সিদ্ধান্ত নিয়ে ফেলল এই ছেলেটি একজন ডাকাত এবং সে তার পকেট থেকে বন্দুক বের করছে। তাদের মাথায় কোনো যুক্তি কাজ করেনি, কোনো প্রশ্ন আসেনি। অবচেতন মনে তৈরি করা তীব্র ভয়ের চোটে 4 জন পুলিশ অফিসার মিলে আমাদের উপর 41 রাউন্ড গুলি ছুড়লেন। নিরপরাধ আমাদু স্পটে মারা গেলেন। পরে তদন্ত করে দেখা গেল আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না, শুধু একটি সাধারণ মানিব্যাগ ছিল। এখানে কি ঘটেছিল? পুলিশ অফিসারদের অবচেতন মন থিন স্লাইসিং করতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলেছিল, কারণ তাদের অবচেতন মনে আগে থেকে গেঁথেছিল যে কৃষ্ণাঙ্গ যুবক প্লাস গভীর রাত সমান নিশ্চিত অপরাধী। এই কুসংস্কার তাদের চোখের পলকে সিদ্ধান্তকে অন্ধ করে দিয়েছিল। একইভাবে লেখক আরেকটি ভুলের কথা বলেছেন, যার নাম ওয়ারেন হার্ডিং ইরোর। 1920 সালের দিকে আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন ওয়ারেন হার্ডিং। তিনি দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন, লম্বা, গভীর কণ্ঠস্বর, একদম উপন্যাসের নায়কের মতো। মানুষ তাকে দেখলেই প্রথম পলকে ভেবে নিত, আহা কি রাজকীয় চেহারা, ইনি তো দেশের সেরা লিডার হবেন। এই বাহ্যিক রূপ বা ফার্স্ট ইম্প্রেশনের ওপর অন্ধভাবে ভর করে মানুষ তাকে ভোট দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেয়। কিন্তু আমেরিকার ইতিহাসে তাকে অন্যতম সবচেয়ে বোকা, অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট হিসেবে গণ্য করা হয়। তিনি দেশের জন্য কোনো ভালো কাজই করতে পারেননি। এর থেকে আমরা কি শিখলাম? কারো বাহ্যিক রূপ, গায়ের রং, দামি পোশাক বা সুন্দর চেহারা দেখে আমাদের অবচেতন মন অনেক সময় ভুল সিগন্যাল দেয় যে মানুষটি খুব দক্ষ বা সৎ। এইকেই বলে মনের বন্ধ দরজার পেছনের ভুল সিদ্ধান্ত। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি যে আমাদের সামনে যত বেশি তথ্য থাকবে আমরা তত ভালো সিদ্ধান্ত নিতে পারবো। আপনি যখন একটা নতুন ফোন কিনতে যান, আপনি 50টা ওয়েবসাইটের রিভিউ দেখেন, কিন্তু ম্যালকম গ্ল্যাডওয়েল বলেছেন অতিরিক্ত তথ্য মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। একে বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস বা অতিরিক্ত বিশ্লেষণের ফলে তৈরি হওয়া পক্ষাঘাত। বইয়ে একটি বিখ্যাত মেডিকেল গবেষণার কথা বলা হয়েছে। শিকাগোর কুক কাউন্টি হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে প্রতিদিন শত শত মানুষের বুকে ব্যথা নিয়ে আসতেন। ডাক্তাররা ভয় পেয়ে রোগীকে আইসিইউতে ভর্তি করিয়ে দিতেন এবং প্রায় 30 থেকে 40 ধরনের তথ্য সংগ্রহ করতেন। এতে প্রচুর সময় নষ্ট হতো। পরবর্তীতে একজন ডাক্তার এই নিয়মে পরিবর্তন আনলেন। তিনি বললেন, আপনারা শুধু 3টি প্রধান তথ্যের দিকে তাকাবেন। রোগীর ইসিজি রিপোর্ট কেমন, তার বুকের ব্যথাটা কি একদম মাঝখানে হচ্ছে বা তার বাহু পর্যন্ত ছড়াচ্ছে কিনা, তার ফুসফুসের কোনো স্বাভাবিক শব্দ আছে কিনা। ডাক্তাররা যখন বাকি সব তথ্য বাদ দিয়ে শুধু এই 3টি প্রধান তথ্যের উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে শুরু করলেন, তখন দেখা গেল যে হার্ট অ্যাটাক শনাক্ত করা রোগীর সংখ্যা এক ধাক্কায় 70% থেকে বেড়ে 95% হয়ে গেছে। তার মানে কি? সফল হওয়ার চাবিকাঠি অনেক বেশি তথ্য জানা নয়, বরং অপ্রয়োজনীয় তথ্যগুলোকে মন থেকে জেরে ফেলে মূল বিন্দুতে ফোকাস করা। এবার চলুন ব্যবসা জগতে একটা মজার গল্প শোনা যাক। পেপসি বনাম কোকা কোলা চ্যালেঞ্জ। 1980-এর দশকে পেপসি একটি ক্যাম্পেইন শুরু করে, যেখানে তারা সাধারণ মানুষের চোখ বেঁধে এক চুমুক পেপসি এবং এক চুমুক কোকা কোলা খাওয়াতো। চোখ খোলার পর দেখা যেত শতকরা 57 জন মানুষ পেপসিকে বেশি সুস্বাদু বলছে। কোকা কোলা কোম্পানি আতঙ্কিত হয়ে কোটি কোটি টাকা খরচ করে কোকা কোলার স্বাদ বদলে নিউ কোক বাজারে ছাড়লো। ফলাফল কি হলো? মানুষ খেপে গেল এবং নিউ কোক পুরোপুরি ফ্লপ হলো। কোকা কোলা কোম্পানিকে আবার তাদের পুরনো স্বাদে ফিরে যেতে হলো। কোকা কোলা কোম্পানি তাহলে ভুল কোথায় করেছিল? গ্র্যাডওয়েল বলেছেন, তারা মানুষের এক চুমুকের সিদ্ধান্ত দেখে ভুল বুঝেছিল। পেপসি প্রথম চুমুকে বেশি মিষ্টি লাগে, তাই এক চুমুকের টেস্টে পেপসি জিতে যায়। কিন্তু মানুষ যখন ঘরে বসে পুরো এক ক্যান কোল্ড ড্রিঙ্কস খায়, তখন অতিরিক্ত মিষ্টি পেপসির চেয়ে
কোকা কোলার পরিমিত স্বাদ মানুষের বেশি ভালো লাগে। প্রিয় শ্রোতা, এখন প্রশ্ন হলো আমরা কিভাবে আমাদের অবচেতন মনের এই ব্লিঙ্ক ক্ষমতাকে উন্নত করতে পারি। গ্র্যাডওয়েল বলেছেন এর জন্য দুটি প্রধান উপায় রয়েছে। এক, আপনার ফিল্ডে কঠোর অভিজ্ঞতা অর্জন করুন। একজন গ্র্যান্ডমাস্টার যখন দাবার বোর্ডের দিকে মাত্র 5 সেকেন্ড তাকায়, তার অবচেতন মন এক পলকে বলে দিতে পারে পরবর্তী সেরা চাল কোনটা হবে। কেন? কারণ সে বিগত বহু বছর ধরে ওই কাজের হাজার হাজার প্যাটার্ন নিজের ভেতর স্টোর করে রেখেছে। তাই আপনি যেই পেশাতে থাকুন না কেন, আপনার ফিল্ডে আপনি যত বেশি সময় দিবেন এবং অভিজ্ঞতা অর্জন করবেন, আপনার চোখের পলকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তত বেশি নিখুঁত এবং ম্যাজিক্যালের মতো কাজ করবে। 2, পরিবেশ এবং আবেগকে শান্ত রাখুন। যখন আমরা অতিরিক্ত রাগ, ভয় বা উত্তেজনার মধ্যে থাকি, তখন আমাদের হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। আর হার্টবিট বেড়ে গেলে আমাদের অবচেতন মন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেয়। তাই যে কোনো জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে শান্ত করুন। বড় বড় শ্বাস নিন। আপনার মন যত শান্ত থাকবে, আপনার ভেতরের সিক্স সেন্স তত পরিষ্কারভাবে সঠিক পথটি বেছে নেবে। ম্যালকম গ্র্যাডওয়েলের ব্লিঙ্ক বইয়ের সম্পূর্ণ বুক রিভিউ ও অডিও বুকটি আজ এখানে শেষ হলো। সংক্ষেপে বলতে গেলে, যেখানে তাৎক্ষণিক অ্যাকশন দরকার, যেমন খেলাধুলা বা আকস্মিক বিপদ, সেখানে নিজের অবচেতন মনকে বিশ্বাস করুন। আর যেখানে আপনার জীবনের অনেক বড় বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিকল্পনার বিষয়, সেখানে ঠান্ডা মাথায় তথ্য যাচাই করে নিন। এমন সব জীবন বদলে দেওয়া এবং দারুণ সব বইয়ের অডিও বুক নিয়মিত শুনতে আমাদের চ্যানেল ফারনা ইয়াসমিন ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানান আজকের এই অডিও বুকটি আপনার কেমন লাগলো। আর মাইক্রোফোনের ওপাশে আমি ফারনা ইয়াসমিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফারনা ইয়াসমিন ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ।